তোমার পিতামাতার নিকট হইতে বিদায় নিয়ে এসো, আমরা আমরা আপন দেশে যাত্রা করব প্রিয়ে। বেশ প্রভু, আমি তাই করেছি প্রভু। বেশ। মাতা দুগ্ধ জানা খায় আর আমাকে যে লয়ে যাবে আপনার জামাই জননী, আমাকে খুশি মনে বিদায় দাও জননী। তুমি একই কথা বলছো বাছা? তুমি আমার একটি মেয়ে, আর তোমাকে বিদায় দিয়ে আমি শূন্য গৃহে কিরূপ ভাবে থাকবো বাছা? বলি জননী, তুমি যতই কিছু বলো না কেন, আমাকে যে আমার স্বামীর সঙ্গে যেতে হবে জননী। আমি বলছি বাছা, বলি জননী, মেয়েদের বিবাহ করে তার স্বামীর ঘরই শেষ ঠিকানা জননী। তাই তুমি আমাকে খুশি মনে বিদায় দাও জননী। আমি বলছি বাসা, তবুও তুমি আমাকে ছেড়ে যেও না বাসা। আমি বলছি জননী, এই দেহে দুগ্ধ যে খাইতে আমাকে খুশি মনে বিদায় দাও জননী। আমি বলছি বাসা, হে জামাইয়ের বদলে দিব এই যে সুবর্ণের পুতলি জননী, সুবর্ণের পুতলি জননী,
তাই আমি বলছি তুমি আমাকে খুশি মনে বিদায় করো জননী। বলি বাসা, তাহলে তুমি কি আমাকে সত্য সত্যই ছেড়ে যাবে বাসা? হ্যাঁ জননী, ফির আমি তোমাকে সত্যই ছেড়ে যাবো জননী। বলি বাসা, গীতাঞ্চত্র নামে একটি শাস্ত্র আছে, তা কি তোমার জানা আছে বাসা? না না জননী, সেই গীতার শ্রেষ্ঠ শাস্ত্র আমার জানা নেই জননী। তাই আমি বলছি বাসা, তুমি শ্রবণ করো। বেশ জননী। ও মায়ের
তুমি এইভাবে তোমার শ্বশুর বাড়িতে চলাফেরা করবে মাতা। জননী কি আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করবো জননী? বলি প্রিয় খুলো না, হ্যাঁ প্রভু, তোমার কি বিদায় নেওয়া হয়েছে প্রিয়? হ্যাঁ প্রভু, আমার বিদায় নেওয়া হয়েছে প্রভু। বেশ, তাহলে তাহলে এখন আমাদের খুশি মনে বিদায় করুন মা। আমরা আমরা আপন দেশে যাত্রা করব। আজ হতে তোমার হস্তে আমার মেয়েকে সমর্পণ করলাম, ভালোভাবে দেখাশোনা করো। বেশ, আমি তাকে ভালোভাবে দেখাশোনা করব। বাপ জামাতাকে গোলায় উৎসব দিয়ে আসে। বেশ প্রভু। ভৈরে প্রণাম করিয়ে সাধু দোলহাতে দড়িয়া রে। বলি মন্ত্রী মহাশয়, আমার রাজ্য মাঝে কিসের বাদ্য বাজিচ্ছে মন্ত্রী মহাশয়? এই স্বপ্নে একটু তদন্ত করে দেখুন তো আমার রাজ্য মাঝে কিসের বাদ্য বাজিচ্ছে। কি বললে মন্ত্রী মহাশয়? গণপতি দ্বিতীয় বিবাহ করে নিয়ে আপন ঘিরে ফিরে আসিচ্ছে। এই দ্বিতীয় বিবাহ করলেন সাধু লক্ষ্যের সদাগর।
আর নিমন্ত্রণ না পেলাম রাজা দণ্ডেশ্বর বলে মন্ত্রী মহাশয় আর কোনো কথা শুনতে চায় না এই মুহূর্তে ধনপতিকে নিয়ে সমপ্রাসাদে। বলি মহারাজ, তোমার জন্য আমার প্রণাম মহারাজ। আশীর্বাদ করিও দীর্ঘজীবী হও। আমায় কেন ডেকেছেন মহারাজ? আর কেন রাখবো ধনপতি? বলো তো সত্য করে, তোমার যে কতগুলো চিহ্ন দেখছি, আমার আমার কি চিহ্ন দেখছেন মহারাজ? তোমার তোমার হস্তে কেন শত্রুর বন্ধন ধনপতি? বলি মহারাজ, আমি আমি বৈদেশে বাণিজ্য করতে গিয়ে নিজে রান্না করে খেয়েছি, এই জন্য আমার বস্ত্রে হলুদ দেখছেন মহারাজ। মিথ্যে কথা ধনপতি, বলো সত্য করে তোমার যে আরো কতগুলো চিহ্ন দেখছি, তোমার চোখে কেন কাজ? বলি মহারাজ, আমার ভুল হয়েছে মহারাজ। আমি সত্যই দ্বিতীয় বিবাহ করেছি, কিন্তু আপনাকে তার নিমন্ত্রণ করা হয়নি, আমায় ক্ষমা করুন মহারাজ। অসম্ভব কথা ধনপতি, দ্বিতীয় বিবাহ করলেন সাধু দত্তের সদাগর আর নিমন্ত্রণ না পেলাম রাজা দণ্ডেশ্বর বলে মন্ত্রী মহাশয় আর কোনো কথা শুনতে চায় না। এই মুহূর্তে ধনপতিকে বন্দি করে তাহাকে ওই দানব কারাগারে রাখা হোক। ওই ধনপতিকে দানব কারাগারে না রেখে হরিশ কারাগারে রাখা হোক মহারাজ। এই সপ্তাহ যেখানে ভালো হবে সেখানে এখন আমরা আসতে পারি। সে কি কথা মন্ত্রী মহাশয়? হরিশ কারাগারে সে আবার কেমন বন্দি মন্ত্রী মহাশয়? বন্ধু বুঝতে পারলে না? তোমাকে খাইতে দেওয়া হবে, পড়তে দেওয়া হবে, কিন্তু ওই লোহানা খুলনার বাসরে যেতে দেওয়া হবে না। আজ থেকে তুমি নজরবন্দি। হরিশ কারাগারে বন্দি রয়েছে সাধু। হরিশ কারাগারে বন্দী হলো সাধু ধনপতি, আর আপন গিয়ে চিন্তিত হলো দেবী ভগবতী। তাই অন্তর জামিনী মহামায় অন্তরে জানতে পেয়ে ওই নারদকে দেখে কোন বাক্য বলছেন। নারদ তপধন কেমন হইবে আমার বতে নিছিস? নারায়ণ 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 সদাই সর্বদা নারদ আর নারদ মামি। নারদ কি আপনার গলার মালা হয়েছে? বলি মামি আপনার চরণে আমার প্রণাম। আশীর্বাদ করি বাসা, দীর্ঘজীবী হও। আমাকে কি জন্য স্মরণ করেছেন মামি? আর কি জন্য স্মরণ করো বাসা? ধনপতি হরিশ কারাগারে বন্দী হয়েছে, এখন আমার পথের উপায় কি? এ উপায় পাননি মামি? না বাসা। তাহলে আপনাকে কাজ করতে হবে মামি। কি কাজ করতে হবে বাসা? এই মুহূর্তে যান মামি ইন্দ্রপুরে। ইন্দ্রের যে নর্তকী আছে পুষ্পকান্ত আর বিদ্যাকান্ত, তাকে এই মুহূর্তে এনে ওই সুখসারী পক্ষ রূপে জন্ম দিন মামি, তাহলে আপনার পথের উপায় হবে মামি। সত্যই বাসা? হ্যাঁ মামি। বেশ, আমি কাজ করছি। নারায়ণ, নারায়ণ, বলি বাসা ইন্দ্ররাজ, তুমি কি গিয়ে আসো বাসা? হ্যাঁ, আমি গৃহে আছি। এ জননী, আপনার জন্য আমার প্রণাম। আশীর্বাদ করি বাসা, দীর্ঘজীবী হও। বলি জননী, আপনি আসন গ্রহণ করুন। আমি বসতে আসিনি বাসা। কোথাও হইতা গমন, কোথায় গমন, আর কি কারণে এসেছেন এই ইন্দ্রাণী ভবন? তোমার যে পুষ্পকান্ত
নরকান্ত এবং বিদ্যাকান্ত আছে, তাকে আমার চাই বেশ বাদশাহ। জননী, আপনি আসন গ্রহণ করুন, এই মুহূর্তে আমি এনে দিচ্ছি। পুষ্পকান্ত, বিদ্যাকান্ত, আপনার চরণে আমার প্রণাম। আশীর্বাদ করি বাদশাহ, দীর্ঘজীবী হোক। আশীর্বাদ করি বাদশাহ, চিরসুখী হোক। আর কি জন্য ডাকবো বাদশাহ? বহুদিন যাবত আমি নৃত্য দেখিনি, নৃত্য দেখবো বলে তোমাদের ডেকেছি বাদশাহ। সে কি কথা বলছেন জননী? আপনি হলেন তালের গুরু, আর আপনার সামনে আমার কিরূপ ভাবে নৃত্য দেখাবো জননী? তোমরা যেটুকু পারো সেটুকু দেখাও বাদশাহ। বেশ, আমরা তাই করছি জননী। আজ এই সময়ে পুষ্পকান্ত বিদ্যাকান্ত কি করছে? হ্যাঁ, ওই মহামাকে নৃত্য দেখাচ্ছে। ভবানী বেশ করে ও আলিয়ে পরে তোমরা আমাকে দেখে হাসলে কেন বাসা? বলি জননী, আমরা হলাম নর্তকী, তাই নৃত্য করতে হেসেছি জননী। না না, আমি বৃদ্ধ হয়েছি বলে তোমরা আমাকে দেখে উপহাস করলে। না জননী, আমরা সত্যই বলছি জননী, আমরা হলাম নর্তকী, তাই নৃত্য করতে হেসেছি জননী। না না বাসা, তোমরা আমাকে উপহাস করে যে পাপ করেছো, এই পাপে তোমাদেরকে আমি সুখশালী পক্ষরূপে মরতে জন্ম দিলাম। জননী, আপনার চরণ ধরে বিনয় করে বলছি, আমাদের এই মঠে আর জন্ম দিবেন না জননী। না না বাসা, যে মুখে দিয়েছি আমি শ্রীরামের ভাত, আর 6 মাসের পথ গেলে না হবে না, মরতে জন্ম নিতেই হবে বাসা। আর সুখসাই পক্ষ ধারণা করো, আজ ওই পক্ষ তুমি ওরাও যাইছে ওর সোনাদার গৃহে পড়েছে। তাই আজ শনি চক্রান্তে ওই শিব সার বনবাসে গেলেন। বনবাসে গিয়ে ওই কারুনের চিন্তাকে ছুঁয়ে, ওই কারুনের স্থান হইতে চিন্তাকে হারিয়ে ওই বাহু রাজার দেশে গিয়ে ওই বাহু রাজার মেয়ে ভদ্রাকে বিবাহ করে ওই কারুনের স্থানে এসে ওই সুখসাই পক্ষ তুমি ছেড়ে দিয়ে আবার আপন গৃহে এসে পুনরায় রাজ্য পরিচালনা করতে লাগে।
পর্বতে পড়েছে, তাই অন্তর জামিনী মহামায় অন্ত্রে জানতে পেয়ে আবার ওই নারদকে দেখে কোন বাক্য বলছে। নাই বাসা নারদ, নারদ তপত হন। আমার পথে বিলম্ব হচ্ছে, কিসেরই কারণ? আর শোনেন 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 মামি, শোনেন দিয়া মন, নারদ নারদ বলে ডাকেন মামি, কিসেরই কারণ? বলে মামি আপনার চরণে আমার প্রণাম। আশীর্বাদ করি বাসা, দীর্ঘজীবী হোক। আবার আমাকে কি জন্য স্মরণ করেছেন মামি? আর কি জন্য স্মরণ করো বাসা? সুখসারী পক্ষ উড়াল দিয়ে চন্দন পর্বতে পড়েছে, এখন আমার পথের উপায় কি? এ উপায় আমি বলতে পারবো না মামি। বাসা বুদ্ধি না কর, আর বুদ্ধি দিয়ে বাইতে পারো সমুদ্র সাগর। আর নম 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 মাতা নম নারায়ণী, সর্বদেবের দেবতা হয়ে চিন্তা করেন আপনি, এ বুদ্ধি পাননি মামি? না বাসা, তাহলে আপনাকে কাজ করতে হবে মামি। কি কাজ করতে হবে বাসা? ওই বেদকুন্দের শিওরে বসে আপনাকে একটা স্বপ্ন দর্শন করাতে হবে মামি। কি বলে স্বপ্ন দর্শন করো বাবা? এই বলে স্বপ্ন দর্শন করাবেন। উঠো উঠো বেদগুণ গায়ে করে বল, তোমাদের গিয়ে আসছিলাম আমি সর্বায় মঙ্গল। ওই চন্দন পর্বতে দুটো পক্ষ পড়েছে, ওই দুটো পক্ষ যদি শিকার করে বাজারে বিক্রয় করতে পারো তাহলে তোমরা বহুমূল্যের ধন পাবে, আর এই ধন দিয়ে সারা জীবন বসে বসে খাওয়া হবে। এই বলে স্বপ্ন দর্শন করাবেন মামি। বেশ বাসা, আমি তাই করছি। নারায়ণ নারায়ণ নারায়ণ। আমরা তো বহুত পথ অতিক্রম করে আসলাম। হ্যাঁ, আমাদের একটু বিশ্রাম কা প্রয়োজন হয়েছে। ঘুমাই যাবে, ঘুমাই। একটু ঘুমাইলেই বিশ্রাম করলেই বহুত পথ অতিক্রম করে আসলাম। এ ভাইজি, এ হুলে নিলি, হুলে নিলি। উঠো উঠো বেদ গুণ গায়ে করো বল, তোমাদের গিয়েছিলাম আমি সর্বয় মঙ্গল। ওই চন্দন পর্বতে দুইটা পক্ষ পড়েছে, সেই পক্ষ স্বীকার করে যদি তোমরা বাজারে বিক্রয় করতে পারো তাহলে বহুমূল্য ধন পাবে, আর সেই ধন দিয়ে তোমরা সারা জীবন বসে বসে খেতে পারবে। এই আমি চললাম। হ্যালো হ্যালো,
কিরে এ ভাই রে হ্যাঁ এই আমার একটা স্বপ্ন পাই না আমার দেগা আমার কি কোন জায়গা আরে ওই স্বপ্ন না আমি একটা স্বপ্ন দর্শন করেছি ও স্বপ্ন হ্যাঁ তে কি স্বপ্ন দর্শন করছি ওই কে জানো এসে বলে গেল হ্যাঁ সে বলে গেল উঠো উঠো বেদ গুণ গায়ে করো বল হ্যাঁ তোমাদের নিয়ে আসলাম আমি সর্বরে মঙ্গল এই স্বপ্ন আমি বলে বাসরে স্বপ্ন বললি কিনি ওই সুন্দর বাবা একটা পক্ষ বলছে পক্ষ ওই পক্ষ যদি আমি মারতে পারি না আর যদি বাজার বিক্রয় করতে পারি তা বহু মূল্যে ধুন পায়েগা বাজারে বিক্রয় করে বসে বসে খায়গা সারা জীবন বসে বসে খায়গা আর এই বলতেই রওনা দিয়েগা এ থাম চলে যায়গা हम तो আবার ছুঁয়েগা দেই নাই করেগা চলেগা हमको जाना पाना पड़े तुम खाना पीना दे हमका सिखाने जाओ हाँ হ্যাঁ আর কি হয়েছে চিল্লাচ্ছে কেন আরে বলো ए बुगार मारे আর কি হয়েছে ए हमने कैसे का पाएगा हाँ थोड़ा पाएगा স্বপ্ন পাইগা हाँ আরে কি স্বপ্ন क्या जानो ऐसे हमारे शेरे बोले गलो छोटे बेद को गाय करो बोला तुम्हारे की आशीष हमारे छोटे मो कोई तुम पर बोले ना कि तुम भोग खबर আর সেই ভোগ খাদুরি শিকার করে যে আমরা বাজারে বিক্রয় করতে পারি হ্যাঁ তাহলে বহু মূল্য রত্ন ফুল পাएगा বইয়ের স্বপ্ন দেখেছো আর ওই ধুন নিয়ে আমাদের সারাদিন বসে বসে খাই হ্যাঁ বেশ তাহলে তো স্বীকার করে যাইতে হবে আমাদের সেখানে যাইতে হবে কিন্তু খারাপ পিনা না খানা পিনা হ্যাঁ? আরে না কিছু খানা পিনা তো নাই কিন্তু কিছুই খারাপ পিনা না আর আছে কিছু দারু আছে কিছু দারু আগে হ্যাঁ হ্যাঁ বেশ তাহলে দারু নিয়ে আएगा বেশ আমি এখানে আনছি বেশ আরে তুমি এখানে বসো আমি দারু দেই তোমার পিয়ে নেও এ বেন তুই এ থামবে আওগা আরে তুই মুড়ি লয়ে আসছো আরে দে খোয়া সবাইকে খোয়া एक मुई ले आगे दारू ले तब एक मुई ले मुड़िया खाइते हो दारूआ खाइते हो আরে নাও দারু আগে পিয়ে লো अरे दारू गिलास में मुड़ी देगा पी के खाएगा আরে লো एक আরে কি হয়েছে বলো আরে হয়েছে আরে আর দারু পিয়াবে আরে আমিও পিয়াবো বেশ এখানে মাথা গেলে রে ए बेन ए हम तो निशा हो गया रे हम तो की दारू पिएगा बहुत निशा हो गया আরে কি হয়েছে বলো আরে না তুলে দিতে হবে আরে লাও আরে বলেন হ্যাঁ আরে নাচ গান করতে হইবে তাহলে মন ফুর্তি হইবে বেশ
ভালো এবং আমার ভাই এই আমরা শিকারবে জামা হ্যাঁ আমরা বেশি নাচ না গানা করলে আমরা যেটা পাবো না আমি পাঁচটা বল করে আমরা শিখাবো ও পাঁচ দেখাচ্ছে বেশ আমি একটা অপেক্ষা করো আমি এখানে আনছি শিকার করবা গায়ে গানা গা ছুটি ছুটি দেখে না কম দেবে চলে আসো না ना प्यार हमारे तो द्वार पर खुले जाके है আরে লো আর তাহলে তোমাদের সব কিছু রেডি হয়েছে বেশ তাহলে এখন রওনা দেন আর বলেন এই আমরা শিখাবে জামা হ্যাঁ আর বেশি বাইরে বসে থাকি ও ঘরে চিকন দিয়ে আর বাইরে বসে থাকবো বেশ গায়ে থাকবো उनको सावधान थकेगा अगर का समय बोले कि भालो ना ठीक है আচ্ছা যান আজ এ সময়টা কি করছেন তারা মনের আনন্দে ওই চন্দন পর্বতে সুখসাই যাচ্ছে ওই আরে হে পক্ষ মারে ওই পক্ষ মারে ভূমি দেওয়া ও
বলি ভাই বেদগুণ, তোমরা আমাদের মারতে পারবে না ভাই। আমরা আকাশ পথে উড়ে যাবো ভাই, আমরা নিজ পথে যাবো ভাই, আমরা মাছ পথে যাবো ভাই। তাহলে তো আমাদের আর কোনো উপায় নাই, তাই না ভাই? বলি ভাই বেদগুণ, তোমরা যদি আমাদের সঙ্গে সত্য করো, আমরা তোমাদের হস্তে হস্তে ধরা দেবো ভাই। তোমরা যদি আমাদের সঙ্গে সত্য করো, আমরা হস্তে হস্তে ধরা দেবো ভাই। বলতেছে আমার সত্যটা করে দেখি। তোমরা আমাদের পানে মারবে না ভাই, আমাদের ওই চিকনা বাজারে বিক্রয় করতে হবে ভাই। এই যে আমরা হস্তে হস্তে ধরাও দিল। মানসিক কথা পাড়া পক্ষ দিচ্ছে রে। বলি ভাই বেদগুণ, তোমরা আমাদের সঙ্গে সত্য করেছো ভাই, তোমরা আমাদের পানে মারতে পারবে না, ওই চিকনার বাজারে বিক্রয় করতে হবে ভাই। ঠিক আছে আশীর্বাদ করি চিরসিদ্ধি হও। আশীর্বাদ করি চিরসিদ্ধি হও। আশীর্বাদ করি। তোমরা কি জন্য এসেছো? আমরা দুটি পক্ষ বিক্রয় করতে গেছি মহারাজ। বেশ, বলে মন্ত্রী মহাশয়, বলেন মহারাজ। দেখুন তাই পক্ষ দুটি কেমন। বেশ মহারাজ, আমি তাই দেখছি। বলি মহারাজ, ভারী চমৎকার পক্ষ মহারাজ। বেশ, আপনি জানেন ওই পক্ষ দুটির মূল্য কত? বলিগণ, তোমাদের পক্ষের মূল্য কত? পক্ষ নিজেই চেয়ে নিবে। বলি ভক্তগণ, তোমাদের মূল্য কত? 9 লক্ষ টাকা মন্ত্রী বাবু। 9 লক্ষ টাকা। বেশ। বলি মহারাজ, পক্ষের মূল্য 9 লক্ষ টাকা মহারাজ। বেশ মন্ত্রী মহাশয়, আপনি 9 লক্ষ টাকা দিয়ে এই পক্ষ দুটিকে আপনি ক্রয় করুন। বলেন, উকুলের গাড়ি দোকানি হবে? উকুলের গাড়ি দিয়ে গাড়ি তো পাশাতে হবে। লোক করে টাকা নয় তো, 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা মানে 9 লক্ষ টাকা। আবার কয় লক্ষ টাকা না? লোক করে টাকা নয় তো।
9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা। আরে বয়লার মুরগি গাড়িতে গাড়িতে তো হবে, গাড়িতে হবে। আর আমাকে ঘোড়ার গাড়িতে, ঘোড়ার গাড়িতে পুরাই এক গাড়ি, পুরাই এক গাড়ি। আরে তোমার আবার কি? শিকার গাড়িতে 18 গাড়ি আছে। রাজি তো? বাবু বহু তীব্র পক্ষ স্বীকার করছি, কিন্তু বিকাশ পক্ষ তীব্র পক্ষ আরে ভাই একদম তোমরা কান্দিচ্ছ কেন? কান্দিচ্ছ কেন? পক্ষ দুঃখগুলো স্বীকার করতে গেলে কত হয়তো কাটা পথ ফুরিছে মন্ত্রী বাবু। মুরব্বী, মুরব্বী, কষ্ট তো হবে। কোথায় না মশার কাপড় থাকে মন্ত্রী বাবু? দ্রব্য বিক্রি করতে এনেছ, এটা দুঃখের লাভ নেই। বিক্রি তো হয়েই গেছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তার বলা লাগবে না। কান্দাকাটি কেন? কান্দাকাটি করো না, বিক্রি করা জিনিস এরকম না করতে নেই। আমি যাবো না, আমার কানে দাও। মহারাজ এমন মানুষ দেখিনি। বলি মহারাজ, এটা পাখির উপরে আমাদের চলে আমাদের এসে কেউ বলে মন্ত্রী মহাশয়, বলেন মহারাজ। আমরা যে 9 লক্ষ টাকা দিয়ে পক্ষগুলিকে ক্রয় করলাম, এদের কি কোনো গুণাগুণ আছে জেনে দেখুন তো। বলি পক্ষগণ, তোমাদেরকে 9 লক্ষ টাকা দিয়ে ক্রয় করলাম, তোমাদের কি কোনো গুণাগুণ আছে? হ্যাঁ মন্ত্রী বাবু, আমাদের গুণাগুণ আছে মন্ত্রী বাবু। আমরা কিছু হেয়ালির ছন্দ বলবো, আপনাদের তা উত্তর দিতে হবে মন্ত্রী বাবু। আর উত্তর দিতে হবে। হ্যাঁ বেশ, চেষ্টা করবো। মহারাজা হেয়ালির ছন্দ, আর জানোয়ার দিয়ে ঘর পালাইলো জীব হইল বন্ধ। এই কথার অর্থ কি মহারাজ? এই মন্ত্রী মহাশয়, বলেন এই মহারাজ। প্রশ্নের উত্তর কি? বলি মহারাজ, এই প্রশ্নের উত্তর হচ্ছে মাছ ধরা জাল মহারাজ। এই প্রশ্নের উত্তর হচ্ছে মাছ মারা জাল। তাই বলছি মহারাজ।
এদের জন্মে সাদা করবে কালো গলায় লোহার হবে না। জন্মে সাদা করবে কালো গলায় লোহার হবে না। ঝকঝকিয়ে আহার করে লম্বা দেশে তার হবে না। জন্মে সাদা কর্মে কালো গলায় লোহার হাত আর ঝম্পতি হয়ে আহার করে লম্বা লেজটি তার। এই কথার অর্থ কি মহারাজ? মন্ত্রী মহাশয় এই প্রশ্নের উত্তর কি? বলি মহারাজ এই প্রশ্নের উত্তরও হচ্ছে ওই মাছ ধরা জালে। এই প্রশ্নের উত্তর হচ্ছে মাছ মারা জাল। আর বলছি মহারাজ এই যে চলিতে চলিতে চলা হইল ভার হবে না। চলিতে চলিতে চলা হইল ভার হবে না। মাথা টুকু কেটে দিলে চলিবে আবার হবে না। মাথা টুকু কেটে দিলে চলিবে আবার হবে না। শোনেন শোনেন মহারাজা হিরার মহারাজ চলিতে চলিতে জনার চলা হইলে ভার আর মাথাটুকু কেটে দিলে চলিবে আবার। এই কথার অর্থ কি মহারাজ? মন্ত্রী মহাশয় বলেন মহারাজ। এই প্রশ্নের উত্তর কি? বলি মহারাজ আমি একটু দর্শকের কাছ থেকে জেনে নেই। বলি দর্শক ভাই ও বোনেরা এই প্রশ্নের উত্তর কি কারো জানা আছে? প্রশ্নটা হচ্ছে এই যে চলিতে চলিতে রাজা চলা হলো ভার আর মাথাটা কেটে দিলে চলিবে আবার। সেই জিনিসটা কি? জানি না। আমি জানি রুল এটা হলো লিখিবার পেন্সিল মহারাজ। এই প্রশ্নের উত্তর হচ্ছে লিখিবার পেন্সিল। কার বলছে মহারাজ এই যে সমুদ্রতে জন্ম যাহার লোকালয়ে বাস হবে না। সমুদ্রতে জন্ম যাহার লোকালয়ে বাস হবে না। মায়ের ছেলে পুত্র মরে রেখে সর্বনাশ হবে না। শোনেন শোনেন মহারাজা হিরার বলি মহারাজ সমুদ্রতে জন্ম যাহার লোকালয়ে বাস আর মায়ের ছেলে পুত্র মরে কি সর্বনাশ। এই কথার অর্থ কি মহারাজ? বলি মন্ত্রী মহাশয় বলেন মহারাজ। এই প্রশ্নের উত্তর কি? বলি ভাই ভাই ও বোনেরা এই দর্শক বৃন্দরা সাগরে জন্ম যাহার লোকালয়ে বাস আর মা যদি ছুঁই পুত্রের হয় সর্বনাশ। এই প্রশ্নের উত্তর কার কি জানা আছে? এই প্রশ্নের উত্তর কারা জানা আছে? লবণ। বলি মহারাজ এই প্রশ্নের উত্তর হচ্ছে লবণ। এই প্রশ্নের উত্তর হচ্ছে লবণ। আর বলছি মহারাজ এই যে জঙ্গল হইতে বাল ভূতি মনে বলো না।
বলি মহারাজ, জঙ্গল হইতে বাড়লো ভূতি মনে বড় আজ, আর ভদ্রলোকের পাকে পাতে মতে কিশোর বানাস, এই কথার অর্থ কি মহারাজ? বলে মন্ত্রী মহাশয়, এই প্রশ্নের উত্তর কি? এই প্রশ্নের উত্তর হচ্ছে লেবু মহারাজ। এই প্রশ্নের উত্তর হচ্ছে লেবু। আর বলছি মহারাজ, এই যে 3 অক্ষরের নাম তার ধরে বাস করে ওরে না। আর মাঝের অক্ষরে কেটে দিলে আকাশেতে ওড়ে, এই কথার অর্থ কি মহারাজ? বলে মন্ত্রী মহাশয়, এই প্রশ্নের উত্তর কি? মহারাজ, এই প্রশ্নের উত্তর হচ্ছে চিতল মাছ আর চিল পাখি। এই প্রশ্নের উত্তর হচ্ছে চিতল মাছ আর চিল পাখি। আমি বলছি মহারাজ, এই যে সমুদ্রে গাভী বিয়ায় ছাগল বিয়ায় গাছে রাবে না। সমুদ্রতে গাভী ছাগল বিয়ায় গাছে, আর তাদের গাছে বাঘের বাসা ভোমরা দেখে হাসে। সারা রাত্রি ঘুম হলো না খুদি পিঁপড়ার কাছে, আর ছাওয়ালের দুঃখে পোয়াতি বাসে, এই কথার অর্থ কি মহারাজ? মন্ত্রী মহাশয়, বলেন মহারাজ। এই প্রশ্নের উত্তর কি? বলি ভাই, দর্শক ভাই ও বোনেরা, এই প্রশ্নের উত্তর কি কারো জানা আছে? মহারাজ, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই মহারাজ। বলে ভক্তগণ, এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। বেশ, তাহলে এখান থেকে আমার সন্দেহ শেষ মহারাজ। বলে মন্ত্রী মহাশয়, দুধছানা মাগুন খায় ওই পক্ষগণকে বাঁশের পিঞ্জরে প্রবেশ করা। তাই করছি। ওই বাঁশের পিঞ্জরে আমরা প্রবেশ করবো না মহারাজ। তাহলে তোমরা কিসের পিঞ্জরে প্রবেশ করবে? আমরা সবর্ণের পিঞ্জরে প্রবেশ করবো। সবর্ণের পিঞ্জর। বলে দাও পক্ষগণ, কোথায় গেলে বাবা আমি সবর্ণের পিঞ্জর আর পক্ষ পুষিব রাজা দণ্ডের। এই মুহূর্তে জানরাজা গৌর শহর, আর সেখানে গেলে পাবে সবর্ণের পিঞ্জর, আর পক্ষ পুষবে রাজা দণ্ডের ঈশ্বর। বলে মন্ত্রী মহাশয়, বলেন মহারাজ। আপনি যান সেই গৌর শহর, এনে দিন মনে সবর্ণের পিঞ্জর আর পক্ষ পুষিব রাজা দণ্ডের ঈশ্বর। মহারাজ, আমি লোক মুখে শুনেছি গৌর দেশ নাকি বহু দূরদেশ। আমার পক্ষে সম্ভব নয় মহারাজ, আমি বৃদ্ধ হয়েছি, আমার পক্ষে সম্ভব নয়। আপনি ক্ষমা করুন মহারাজ। দেখুন মন্ত্রী মহাশয়, এমন কে আছে আমার এই প্রাসাদে? মহারাজ,
আপনি যদি আমায় অভয় দান করেন তাহলে আমি বলতে পারি এমন লোক আছে মহারাজ। বেশ, আপনাকে অবদান করলাম, আপনি নির্ভয়ে বলুন। ওই গৌর শহরে যেতে পারবে আপনার সেই দোলাশালী ধনপতি মহারাজ। ধনপতি, এই মুহূর্তে ধনপতিকে এই প্রাসাদে হাজির করুন। বেশ মহারাজ, আমি তাই করবো। এই যে ধনপতিকে মহারাজ তব চরণে আমার প্রণাম মহারাজ। আশীর্বাদ করি, চিরসুখী হও। আমায় কেন ডেকেছেন আর মহারাজ? তোমায় কি জন্য ডাকবো ধনপতি? তোমাকে যেতে হবে সেই গৌর শহর, এনে দিতে হবে মনে এই সবর্ণের পিঞ্জর আর পক্ষ পুষ্প রাজা দণ্ডেশ্বর। না 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 মহারাজ, আমি গৌর শহরে যেতে পারবো না। কেন না, গৌর শহর বহু দূর দেশ, আমি সেখানে যেতে পারবো না। আমায় ক্ষমা করুন না মহারাজ। না ধনপতি, তোমাকে যেতে হবে সেই গৌর শহর, এনে দিতে হবে মনে সবর্ণের পিঞ্জর আর পক্ষ পুষ্প রাজা দণ্ডেশ্বর। না 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 মহারাজ, আপনার রাজ্যে অনেক কর্মচারী আছে, আপনি তাদের মধ্যে কাউকে পাঠিয়ে দিন মহারাজ। কিন্তু আমি ওই গৌর শহরে যেতে পারবো না মহারাজ। সে কি কথা ধনপতি? বারবার তোমার মুখে একই কথা শুনছি। তোমাকেই যেতে হবে সেই গৌর শহর, এনে দিতে হবে সবার মনোরঞ্জন আর পক্ষ পুষিবেন রাজা দণ্ডেশ্বর। বলি মন্ত্রী মহাশয়, আপনিও তো সেই গৌর শহরে যেতে পারেন মন্ত্রী তুমি মহাশয়। তো জানো ধনপতি, আমি বৃদ্ধ হয়েছি, আমার পক্ষে সম্ভব না। তুমি ধরে ধরে বিদ্যায় পণ্ডিত, বহু দেশ বিদেশ করেছ ভ্রমণ, তোমার পক্ষেই সম্ভব সেই গৌর দেশে যাওয়া। বেশ, তাহলে সত্যই আমাকে যেতে হবে হ্যাঁ মহারাজ। ধনপতি, তোমাকে সত্যই যেতে হবে। তাহলে এই মুহূর্তেই আপনি দোলা সাধন করুন, আমি আমার প্রিয় লহনা খুলনা নিকট হইতে বিদায় নিয়ে আসি মহারাজ। তব আমার প্রণাম। আশীর্বাদ করি, চিরসুখী হও।